আমরা মা হংসেশ্বরী মন্দিরে এসেছি। আর আমাদের এই মা হংসেশ্বরী মন্দিরটাই আপাতত ফার্স্ট ডেস্টিনেশন, কারণ ব্যান্ডেল চার্চে আমরা একটু পরে যাব। অ্যাট ফার্স্ট হংসেশ্বরী মন্দির, তবে না ফার্স্ট ডেস্টিনেশন কি বলছি, প্রথম আমরা ইমামবাড়া ঘুরলাম, ইমামবাড়া থেকে এখন আমরা মা হংসেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, মন্দিরের ভেতর কোনো রকম হয়তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই মন্দিরের ভিতরে কি হচ্ছে না বা মন্দিরের ভিতরে আপনাদের গর্ভগৃহ বা মায়ের মূর্তি কোনোভাবেই দেখাতে পারবো না, তাই এর বাইরেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এর বাইরেও এত মানুষ আজকে পিকনিক করছে, ফিস্ট করছে, গান চলছে, মজা করছে, সেটা চোখে পড়ার মতো। প্রচণ্ড ভিড় এই হংসেশ্বরী মন্দিরে, এই হংসেশ্বরী মায়ের মন্দিরে। আর হংসেশ্বরী মায়ের মন্দির হচ্ছে একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা তীর্থস্থানের মধ্যে পড়ে। যারা ব্যান্ডেল ঘুরতে আসে তারা অবশ্যই হংসেশ্বরী মন্দিরটা আগে টার্গেট নেয়। তবে হ্যাঁ, ব্যান্ডেল থেকে কিন্তু হংসেশ্বরী মন্দিরটা অনেকটাই দূরে, কারণ ব্যান্ডেল চার্চ থেকে কিছু না হলেও তুলনামূলক 15 থেকে 20 কিলোমিটার মনে হয় হংসেশ্বরী মন্দির। কারণ ব্যান্ডেল থেকে বাঁশবেড়িয়া আসতে হয়, বাঁশবেড়িয়াতে এই হংসেশ্বরী মন্দির, অর্থাৎ ব্যান্ডেল স্টেশনের পরের স্টেশন কাটোয়া লাইনে, সেই বাঁশবেড়িয়া স্টেশনে নেবে তবে হংসেশ্বরী মন্দিরটা সুবিধে হয়। আর ব্যান্ডেল থেকে আপনারা রিজার্ভও করে নিতে পারেন। আমরা ব্যান্ডেল থেকে রিজার্ভ করে নিয়েছি, আর রিজার্ভ করার টাকা কত লেগেছে, কীরকম রিজার্ভ হয়েছে সেটা সম্বন্ধে আপনাকে আমি একটু পরে জানাচ্ছি আপনাদের প্রত্যেক। হংসেশ্বরী মন্দিরে ঢুকতে গেলে আপনাদের এইখানে জুতো জমা রাখতে হবে। এখানে মাত্র 2 টাকার বিনিময়ে আমার মনে হয়, এখানে মনে হয় 2 টাকার বিনিময়ে জুতো জমা রাখা হয়। আর আপনারা 2 টাকার বিনিময়ে, হ্যাঁ লেখা আছে, এই দেখুন লেখা আছে 2 টাকার বিনিময়েতে আপনারা এইখানে জুতো জমা রেখে মা হংসেশ্বরী মন্দিরে পুজো দিতে বা মা হংসেশ্বরী মন্দিরে যেতে পারেন। আর এই হচ্ছে মা হংসেশ্বরী মন্দির। আর হ্যাঁ, আমরা এত মানুষ, এই মানুষের যে সমাগম এখন দেখছেন হংসেশ্বরী মন্দিরে, এত মানুষের সমাগম হংসেশ্বরী মন্দিরে, আর এর পিছনে যে জ্বলন্ত ইতিহাস আছে, যে ইতিহাসের ওপর দাঁড়িয়ে আছে মা হংসেশ্বরী মন্দির, সেই ইতিহাসটা আসুন ছোট্ট করে আমি আপনাদেরকে বলে দিই। ইতিহাসে কথিত আছে 1799 খ্রিস্টাব্দে রাজা নৃসিংহদেব এই মন্দিরের নির্মাণ কার্য শুরু করেন, কিন্তু এই মন্দিরের নির্মাণ কার্য চলাকালীন তার মৃত্যু ঘটে। পরবর্তীতে আনুমানিক 1814 খ্রিস্টাব্দে তার স্ত্রী শঙ্করী দেবী এই মন্দিরের নির্মাণ কার্য শেষ করেন। ইতিহাস বলে এই নির্মাণ কার্য মন্দিরের ভিতরে যে গর্ভগৃহ আছে, সেই গর্ভগৃহটি, সামনে থেকে মানুষজন যাবে, এই গর্ভগৃহটি 70 ফুট গভীর এবং মহাদেবের পেটের নাভি থেকে শায়িত পদ্মের ওপর স্থাপিত মা হংসেশ্বরী দেবী। মা হংসেশ্বরী দেবী খড়গধারিণী, নীলবর্ণা, ত্রিনয়নী, আর মা হংসেশ্বরী দেবী মুন্ডধারী। আর এই মন্দিরের পাশে যে টেরাকোটার মন্দির আছে, সেই মন্দিরটি টেরাকোটার মাটির বা টেরাকোটার আদলে তৈরি। সেই মন্দিরটি অনন্ত মহাদেবের মন্দির। আর বর্তমানে এই দুটো মন্দিরই ভারত সরকারের তত্ত্বাবধানে পরিচালিত। এটি ইতিহাসে কথিত। এটাই হচ্ছে এই 2 মন্দিরের চলন্ত ইতিহাস। এই হচ্ছে হংসেশ্বরী মন্দির। আমরা এখন হংসেশ্বরী মন্দিরের ভিতরে প্রবেশ করছি। আপনাদের আমি হংসেশ্বরী মন্দিরের জাস্ট বাইরেটা দেখিয়ে দিলাম। এই হচ্ছে হংসেশ্বরী মন্দির। আমরা হংসেশ্বরী মন্দিরের চাতালে আমি দাঁড়িয়ে আছি এখন। চাতাল অব্দি মনে হয় ব্লকটা আমি দেখাতে পারছি জানি না। এই হচ্ছে হংসেশ্বরী মন্দিরের পুরো টপ অফ দ্য লেভেল। আর এই হংসেশ্বরী মন্দিরে এখন আমরা আপাতত চাতালে আমরা জুতো খুলে আসছি, কিন্তু মনে হচ্ছে না ভিতরে আর ব্লগ অ্যালাউ করবে বলে, তাই আপনাদেরকে আপাতত হংসেশ্বরী মন্দিরের চাতালটুকু অবধি দেখাতে পারবো। আর ভিতরে মা হংসেশ্বরীকে, মা হংসেশ্বরীর মূর্তিকে আমি কোনোভাবেই হয়তো দেখাতে পারবো না, কিন্তু ভেতর থেকে ঘুরে এসে আবার আমরা কন্টিনিউ করছি। সো আপাতত ঘুরে আসি, তারপর আমরা মা হংসেশ্বরীকে প্রণাম করে এই বাইরে এলাম। এবার মা হংসেশ্বরী মন্দিরে ব্লগ একদমই অ্যালাউ না। আমি একটা ব্লগ করে ফেলেছিলাম, যাই হোক সেটা হয়তো ডিলিট করতে হবে, আমি এখনও ডিলিট করে দেবো, সেটা আমি ব্লগে দিতে পারবো না। আর মা হংসেশ্বরী মূর্তির ছবি তোলা বলেছিল যাবে,
ছবি তোলা যাবে, কিন্তু সেখানে ব্লগ করা যাবে না। কিন্তু আমি ছবিও আর তুলিনি, ইচ্ছা করি আমি ছবি তুলিনি, কারণ আমি চাই না মা হংসেশ্বরী মন্দিরে ছবি তোলা হোক কখন। ওটা প্রার্থনা জানানোর মূর্তি, আমরা প্রার্থনা জানিয়েছি, আপনারাও আসবেন, এসে প্রার্থনা জানাবেন, কিন্তু ছবিটা না তোলাই ভালো। আর আমরা এখন আছি এই টেরাকোটার মন্দিরটা, এই টেরাকোটার মন্দিরটাই হচ্ছে অনন্ত মহাদেবের মন্দির, যেটা বলা হয়েছিল অনন্ত মহাদেবের আদলে, টেরাকোটার আদলে এই মন্দিরটি তৈরি হয়েছে। আর এই মন্দিরের ভিতরেও ঢোকা প্রবেশটা নিষিদ্ধ, এখানে সাইনবোর্ড লেখা আছে প্রবেশ কঠোরভাবে নিষেধ, সেই জন্য কোনো রকম প্রবেশ করতে পারছি না। তার যে চাতালটা, আমরা চাতালেই ঘুরে বেড়াচ্ছি। এখানেও কিন্তু যথেষ্ট ভিড় আছে, আপনাদের দেখাতে, হ্যাঁ ওইখানে দেখুন, ওখানে প্রচুর মানুষ আছে যারা নিজেদের মতো ফটো তুলছে, সেলফি তুলছে, আনন্দ করছে। আজকে এই শীতকালীন দুপুরের আমেজটা সবাই সবার মতো নিজেদের মতো করে আনন্দের মতো করে আনন্দ উপভোগ করছে। আর এটা হচ্ছে তার প্রমাণ। এখন আমাদের গন্তব্য লাহিড়ী বাবার আশ্রম। এখন আমরা চলেছি আসাম হাই রোডের উপর দিয়ে। লাহিড়ী বাবার আশ্রম যেতে গিয়ে আমার এটা চোখে পড়লো, আমাদের বর্তমানে যেটা ভারতবর্ষের প্রথম বাণিজ্যিক নদী ছিল, যার নাম সরস্বতী নদী, আজকে সরস্বতী নদীর এই হাল। আজকে সরস্বতী নদীটা রীতিমতো ডোবায় পরিণত হয়েছে। এই হচ্ছে আমাদের বাংলার সরস্বতী নদীর বর্তমান হাল। সরস্বতী নদীর এরকম হাল দেখে সত্যি খুবই খারাপ লাগছে। যা ভারতবর্ষের এককালে বাণিজ্যিক নদী ছিল, সেই নদী আজকে এইভাবে পানা ডোবায় পরিণত হয়েছে। জানি না আমার কথা কতটা পৌঁছবে সবার কাছে, তবে যদি কেউ দেখেন তো তাদের কাছে আমি অনুরোধ করব যে এই রকম নদীগুলো, যে সমস্ত নদীগুলো আমাদের ইতিহাসের সঙ্গে যুক্ত, যে সমস্ত নদীগুলোর মধ্যে দিয়ে আমাদের বাংলার, আমাদের ভারতের অনেক ইতিহাস আছে, সেই সমস্ত নদীগুলোকে যদি রক্ষণাবেক্ষণ করা যায়, রক্ষণাবেক্ষণ করে যদি ব্যবহারের উপযোগী করা যায়, তাতে মনে হয় আমাদের বাংলার, আমাদের ভারতের ইতিহাসগুলোই আমাদের মধ্যে জীবিত থাকবে। আমি প্রত্যেকের কাছে, যারা যারা দায়িত্বে আছেন তাদের কাছে অনুরোধ করব, দয়া করে এই সমস্ত দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করুন, তাতে আমাদের বাংলার ইতিহাসটা বাঁচবে। এখন চার্চের দিকে, আমরা এখন চার্চে ঢুকবো, লাস্ট আমরা ডেস্টিনেশন। তবে আপনাদের একটা জিনিস আমি ইনফরমেশানটা দিয়ে রাখি, আপনারা যারা ব্যান্ডেল স্টেশন থেকে নামবেন, স্টেশন থেকে নেবে, আপনারা কখনোই 1 নম্বর বা 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসবেন না। যদি 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসেন, তাহলে আপনাদের গলা কেটে টাকা নিয়ে নেবে সবাই। আপনারা সবসময় চেষ্টা করবেন 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামতে। 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে আপনারা টোটো পেয়ে যাবেন ব্যান্ডেল চার্চে আসার জন্য। আর ব্যান্ডেল চার্চে এসে আপনারা টোটো বুক করে নেবেন। বাকি যে সমস্ত ডেস্টিনেশন আছে, হংসেশ্বরী মন্দির, লাহিড়ী বাবার মন্দির, শরৎচন্দ্রের কুটির, এই সমস্ত জায়গা ঘোরার জন্য আপনি টোটো বুক করে নেবেন ব্যান্ডেল চার্চ থেকে। আর খুব কম টাকায় ব্যান্ডেল চার্চ থেকে টোটো বুক করা যায়। আমরা যে টোটো এসছি সেই টোটো সেই টোটো হচ্ছে এটাই সঞ্জয় দার টোটো। আমি সঞ্জয় দার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা যারা ব্যান্ডেল চার্চে আসবেন অবশ্যই সঞ্জয় দার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আপনাদের খুব কম টাকার মধ্যে সমস্ত জায়গা ঘুরিয়ে দেখিয়ে দেবেন এই সঞ্জয় দা। আমি নিজে আপনাদের বলছি, আমি আজকে ব্যান্ডেলে যে সমস্ত জায়গাগুলো ঘুরলাম, ঘটনাক্রমে কালক্রমে সময়ের অভাবে আমরা লাহিড়ী বাবার আশ্রম ঘুরতে পারলাম না। লাহিড়ী বাবার আশ্রম যেতে গিয়েও ফিরে এসেছি। তো আমরা শরৎচন্দ্রের কুটির বা হংসেশ্বরীর মন্দির, ইমামবাড়া, ব্যান্ডেল চার্চ, এই সমস্ত জায়গা ঘুরিয়ে নিল মাত্র 600 টাকার বিনিময়। এই সঞ্জয় দা, এবং আপনারাও সঞ্জয় দার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আর সঞ্জয় দা আপনাদের খুব কম টাকার মধ্যে ব্যান্ডেল চার্চটা পরিপূর্ণভাবে ঘুরিয়ে দেখাবে। আর সব জায়গায় দেখবেন 1200, 1500, 800, অনেক রকম রেট বলবে। আপনি সঞ্জয় দার কাছে আসবেন বা ব্যান্ডেল চার্চে এসে খোঁজ করবেন, 500 থেকে 600 টাকার মধ্যে ব্যান্ডেলের সমস্ত ভালো ভালো স্থান ঘুরিয়ে দেখিয়ে দেবে।